সবাইকে আমন্ত্রণ জানাই ভূমি বিষয়ক অনুষ্ঠান আপন ভূমির আজকের আয়োজন। এই অনুষ্ঠানে জমি নিয়ে কথা বলি, জমির ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোকপাত করি। আজকেও কথাবার্তা হবে জমি নিয়ে। আজকের বিষয়টা হলো এমন যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার যে ওয়ারিশ থাকেন, অংশীদার থাকেন, তাদের মধ্যে সেই এজমালি সম্পত্তি বন্টন করে নামজারি করতে হয়, বেচা বিক্রি করতে হয়। এটি করা যায় না। কেন যায় না? একজন ওয়ারিশ অন্য ওয়ারিশদেরকে সহযোগিতা করেন না, আসেন না। বন্টননামা দলিল যদি সকলে একসাথে না আসেন তাহলে হয় না। কিন্তু একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়, সেখানে বলা হয়েছে সম্পত্তি সকলে একসাথে আসলে নামজারি করা যাবে। কিন্তু এতেও সমস্যা সমাধান হয়নি। তাহলে উপায় কি? এই যে উপায় কি, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের অনুষ্ঠানের মাধ্যমে। এটি একটি ভূমিখণ্ড। এই ভূমিখণ্ড নিয়ে অংশীদারের মধ্যে যেসব বিরোধ হতে পারে, অংশীজনের কতিপয় প্রতিবন্ধকতা, ভূমি সম্পত্তি ভোগ দখলে না থাকা, সহ শরিকের অমতে ভোগ দখল করা, সহ শরিক কর্তৃক বেআইনি সূত্রে অন্যের নিকট ভোগ দখল হস্তান্তর করা, অন্য কোথাও বিক্রি করে দেয়া, জরিপ খতিয়ানে অংশীদারের অংশ কম নথিভুক্ত হওয়া, কোনো অংশীদারের নাম খতিয়ান বা পর্চায় না ওঠা, কোনো অংশীদারকে ভয়ভীতি দেখিয়ে অল্প মূল্যে তার অংশ লিখে নেয়া, অংশীদারকে অন্য কোথাও তাড়িয়ে দেয়া, কোনো অংশীদারের সঙ্গে ছলচাতুরি করা, কোনো ব্যক্তি বৈধ সন্তান না হওয়ার কারণে উত্তরাধিকার হতে বঞ্চিত হওয়া, কোনো ব্যক্তি দীর্ঘ সময় নিখোঁজ থাকা, ইউনিয়ন পরিষদ কর্তৃক কোনো অংশীদারকে বাদ দিয়ে উত্তরাধিকার সনদ দেয়া, অথবা কোনো ব্যক্তি অংশীদার নয় এমন ব্যক্তিকে অংশীদার হিসেবে সনদ দেয়া, কোনো অংশীদারকে গুপ্ত হত্যা করে তার অংশ ভোগ দখল বা অর্জন করার ব্যবস্থা করা, মামলা দিয়ে কোনো অংশীদারকে তার অংশ হতে বিতাড়িত করা। এই যদি হয় ভূমি সমস্যা, তাহলে নিরীহ ভূমি মালিকদের যাওয়ার উপায় কি? আমরা তো আসলে কিছুই জানতাম না জমি জমা সংক্রান্ত। আমার বাবা মারা যাওয়ার সময়ও আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান নাই। তো আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের দুই ভাই আমাদেরকে দেয় না, আমাদের ভাগ দেয় না। আমাদের তিন বোন, আমার বড় বোন উনি, আমার আরেকজন বোন আছেন। তো আমরা যখন গ্রামে গেলাম যে আসলে জানতে যে কি হয়েছে, আমাদের জমির মধ্যে কতটুকু আমরা পাবো না পাবো, ইউনিয়ন পরিষদ থেকে এই কাগজগুলো ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসতে, এবং আমরা জানি না যে জমির কতটুকু আছে না আছে। মুসলিম উত্তরাধিকার বিষয়টি এতটাই ব্যাপক যে বিশ্বের অনেক দেশের মাঝহাব ভিত্তিক সকল গোত্রের মধ্যে বহুকাল হতে অদ্যাবধি যত প্রকার আইন, বিধি, প্রথা, রীতিনীতি এই যাবৎ এই ভূখণ্ডের মুসলিম জনগোষ্ঠী কর্তৃক প্রচলিত আছে, উক্ত সমুদয় আইনসমূহ সম্পর্কে জ্ঞাত হওয়া, গবেষণা করা, তথ্য উন্মোচন এবং তত্ত্ব উদ্ঘাটন করা আবশ্যক। বন্টননামা দলিল যে বাধ্যতামূলক করা হয় এটা বেশি দিনের ইতিহাস না। 2004 সালে রেজিস্ট্রেশন আইনের সংশোধনের মাধ্যমে এই দলিলটা রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়। রেজিস্ট্রেশন আইনে কোন কোন দলিলগুলো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং কোন কোনগুলো অপশনাল সেটার একটা তালিকা দেওয়া আছে রেজিস্ট্রেশন আইনের 17 নম্বর ধারার 1 নম্বর উপধারার F নং তফসিলে। সেইখানে বলা আছে যে এই দলিলটা বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রি করতে হবে। তো এর আগে কিন্তু এই দলিল বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রি করার কোনো বিধান ছিল না। 2004 সালেই সেটা হলো এবং 2005 সালের 1 জুলাই থেকে সেটা কার্যকর হলো। তো এই যে আইন নতুন একটা বিষয় কার্যকর হলো, সেই বিষয়টা নিয়ে আমাদের আইন ও বিচার বিভাগ থেকে কেন্দ্রীয় মনিটরিং সেল একটা গঠন হলো। এটার উদ্দেশ্যটা কি? যে এই যে নতুন একটা আইন হলো, এই আইনের কারণে আমরা যারা সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি করি এবং জনগণের মধ্যে কিছু প্রশ্ন তাদের কাছে আসলো যে এখন দলিল রেজিস্ট্রি করতে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রি করতে গেলেই কি আমাদের বন্টননামা লাগবে কিনা, এই বিষয়টা আসলো। তখন আইন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল, যেটা আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব প্রশাসনের নেতৃত্বে সেটা গঠন হয়েছিল, ওনারা একটা লিখিত সিদ্ধান্ত দিল কি যে পূর্বের যে দলিলগুলো অর্থাৎ
2005 সালের 1 জুলাইয়ের আগে যদি কেউ বন্টননামা দলিল উল্লেখ করে তাহলে সেই দলিল আমরা দেখতে চাইব না, সাব রেজিস্ট্রাররা দেখতে চাইবে না দলিল নিবন্ধনের সময়। যদি 2005-এর 1 জুলাইয়ের পরে কোনো বন্টননামা দলিল উল্লেখ করে তাহলে সেই বন্টননামা দলিলটা আমরা দেখতে চাইব, অর্থাৎ সেই বন্টননামা দলিল তার কাছে আছে কিনা, সেখানে কি লেখা আছে, আমরা অন্য দলিল রেজিস্ট্রির সময় সেটা দেখতে চাইব। আর যদি এমন হয় যে তারা বন্টননামা দলিল করে নাই, সেক্ষেত্রে কী হবে, সেখানে একটা বলা আছে যে যদি কেউ লেখে যে মৌখিক আপোষ বন্টন মূলে তারা ওই সম্পত্তি ভোগ দখল করেছিল, এই বিষয়টা যদি লেখে তাহলে আমরা তখন আর ওই দলিল দেখতে চাইব না, বা তারা আদৌ আপোষ বন্টন ছিল কিনা মৌখিকভাবে সেই বিষয়টা আমরা জানতে চাইব না। তো এটাই হলো এই রেজিস্ট্রি অফিসে বন্টননামা, অর্থাৎ একজন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যদি উত্তরাধিকার যিনি পূর্বপুরুষের নামে যদি মিউটেশন বা কোনো খতিয়ান তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু রেজিস্ট্রেশনে এখনও কোনো বাধা নেই, ঠিকভাবে রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে যখন আপনি একজন উত্তরাধিকারী সম্পত্তি আপনি বিক্রি করবেন, আপনি ধরেন একটা খতিয়ানে, বা আপনার বাবা মারা গেল, উনি হয়তো 10টা খতিয়ানে 50% জমির মালিক, ওনার হয়তো 2টা ছেলে আছে, 25% করে মালিক। এমন হতে পারে যে ওনার এই 10% মানে 25% জমি উনি হয়তো একাধিক দাগে পাচ্ছেন। কিন্তু যেটা হয় সেটা হলো উনি ওই দলিলে মৌখিক আবাস বন্টনের কথা লিখে উনি যে সম্পত্তিটা ভালো, অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে প্রাপ্ত সম্পত্তির মধ্যে যে সম্পত্তিটা একটু কোয়ালিটি ভালো, মূল্য বেশি, সেটাই কিন্তু উনি বিক্রি করে দেন। যখন এইরকম করে বিক্রি করে দেন, অথবা দলিলে যখন অসত্য কথা লেখা থাকে যে মৌখিক আপোষ বন্টন মূলে আমি এই দাগটা ভোগ করতেছিলাম, এখন আমি এটা বিক্রি করলাম, এই যখন ভুল কথাগুলো বলার কারণে, মিথ্যা কথাগুলো বলার কারণে যখন একটা ভালো সম্পত্তি উনি বিক্রি করে দেয়, তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়ে যায়। বন্টননামা দলিলের যে অনেকগুলো পক্ষ থাকে, এই দলিলটা আসলে হচ্ছে না কেন, বা বেশি সংখ্যায় এই দলিলটা হচ্ছে না কেন? এই দলিল নিবন্ধন খরচেও কিন্তু অনেক কম, মানে অন্য দলিলের তুলনায় এই দলিলের নিবন্ধন খরচ একেবারে নামমাত্র রেজিস্ট্রেশন ফি এই দলিলটা রেজিস্ট্রি করা যায়। কিন্তু সমস্যা হলো যে পক্ষগণের মধ্যে সমঝোতা। এই যে একটা ধরেন একজন মারা গেল, তার অনেকগুলো সম্পত্তি আছে, একটা মৌজায় বা একাধিক মৌজায় হয়তো আছে, দেখা যায় একটা সম্পত্তি আছে বাজারের পাশে, হয়তো ওনার বাড়ি ভিটার একটা সম্পত্তি আছে, আর বাকি সম্পত্তি হলো কৃষি জমি হতে পারে বা অন্য কোনো সম্পত্তি হতে পারে। এই ওয়ারিশের মধ্যে এই ভালো সম্পত্তি নিয়ে সবার মধ্যে একটা থাকে যে আমি এই সম্পত্তিটা নিব, কেউ ওই জায়গায় তার ছাড় দিতে চায় না। সবাই যদি একমত না হয়, বন্টননামায় এমন একটা দলিল, তাকে এই দলিল রেজিস্ট্রির সময় সবাইকে একসাথে থাকতে হবে, সবাইকে ওই দলিলের সম্পাদন করতে হবে। এই যে তাদের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে সর্বশেষ খতিয়ান নিজ নামে ছাড়া সম্পত্তি হস্তান্তর করা যায় না, কিন্তু সেই আইনেও 6(3) ধারায় একটা বিষয় রাখা হয়েছে যে রেজিস্ট্রেশন আইনের বিধানাবলী কার্যকর থাকবে। অর্থাৎ রেজিস্ট্রেশন আইনের 52 ধারায় আপনি যদি ওয়ারিশের সম্পত্তি বিক্রি করতে চান, তাহলে নিজ নামে নামজারি বা সর্বশেষ খতিয়ান নিজ নামে ছাড়াও কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন, যদি আপনার পূর্বপুরুষের নামে সেই সর্বশেষ খতিয়ানটা থাকে। এরপরে দেখেন ভূমি মন্ত্রণালয় কী করলো। ভূমি মন্ত্রণালয় একটা পরিবর্তন জারি করলো যে আপনি রেকর্ড হালনাগাদ করবেন, ভূমি উন্নয়ন কর প্রদান করবেন, আপনারা সমস্ত ওয়ারিশ বন্টননামা ছাড়াই যদি আপনারা সমস্ত ওয়ারিশ আসেন, তার যার হিস্সা অনুযায়ী এই সম্পত্তিটা আপনারা বন্টন করতে পারবেন। রাষ্ট্রের যে জায়গাগুলো থেকেই রাষ্ট্র চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় নাগরিকের যে সমস্যা, সেটা সমাধানের জন্য বহির্বিশ্বের যে ভালো ভালো দেশগুলো তারা কীভাবে এটাকে সমাধান করছে, তারা কীভাবে এটাকে হ্যান্ডেল করছে, নাগরিককে তারা কীভাবে তারা সেবা দিচ্ছে এই জায়গাগুলো থেকে, নির্ভেজাল সেবা, সেই জিনিসটা যদি আমরা আনতে পারি, আইন বিষয়ে যারা ভালো জানেন, সাব রেজিস্ট্রার হতে পারে, এসিল্যান্ড হতে পারে, বা ভূমি মন্ত্রণালয়ের লোকজন হতে পারে, আইন মন্ত্রণালয়ের লোকজন হতে পারে, সেবা গ্রহীতা থাকতে পারে সেখানে। তো এদেরকে নিয়ে যদি আমরা একটা কমিটি করি, এই বিষয়টা সমাধানের জন্য আমরা কি উপায়ে নাগরিককে এই সমাধানটা দিব, নাগরিককে নির্ভেজাল ভূমি সেবা দেব, এটা যদি করা যেতে পারে, তাহলে আমার মনে হয় একটা আমরা ভালো সমাধানে পৌঁছতে পারব। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 611 খ্রিস্টাব্দ হতে যে ঐশী বাণী আয়াতসমূহ প্রাপ্ত হতে থাকেন, উক্ত ঐশী বাণীসমূহই পবিত্র কুরআনের আইন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত উহাদের যে ব্যাখ্যা এবং মানব গোষ্ঠীতে উহার প্রয়োগ ও দিক নির্দেশনা হাদিসসমূহে বিবৃত হয়েছে। পরবর্তীতে উহার ভাবধারা ইজমা ও কিয়াস এর মাধ্যমে সম্প্রসারিত হয়ে মুসলমানদের জন্য রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক জীবন পরিচালনার মূল ভিত্তি বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে। ইহাই মুসলিম আইন। ওয়ারিশান সম্পত্তিগুলো বন্টননামা ব্যতীত নামজারি হতে পারে,
এই গত বছর ভূমি মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পরিপত্র বের করেছে। তো সেই পরিপত্রে উল্লেখ করা আছে যে যদি রেকর্ডীয় মালিকের সকল ওয়ারিশ একসঙ্গে আবেদন করেন এবং একসঙ্গে তারা একটি খতিয়ানই খুলতে চান, শুধু এরকম ক্ষেত্রে বন্টননামা, রেজিস্টার্ড বন্টননামা ব্যতীত নামজারি করা যাবে, অন্যথায় অবশ্যই একটি রেজিস্টার্ড বন্টননামা দলিল দরকার। যদি সকল ওয়ারিশ একসঙ্গে আবেদন না করে তাহলে আসলে আমরা বন্টননামা দলিল ছাড়া নামজারিটি দিতে পারি না। তাদের যদি নিজেদের মধ্যে কোনো সমঝোতা সেভাবে না আসে তাহলে তো অবশ্যই রেজিস্টার্ড বন্টননামা দলিলই লাগবে, তাছাড়া আসলে আর কোনো বিকল্প নেই। নামজারির ক্ষেত্রে আমরা ভূমি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রই অনুসরণ করে থাকি। যদি এই রেজিস্টার্ড বন্টননামা দলিল না থাকে এবং সকল ওয়ারিশ যদি তাদের হিস্সা অনুযায়ী একত্র আবেদন না করে থাকে তাহলে আসলে আমরা নামজারি দিতে পারি না, আমরা পরিপত্রের কথাটাই উল্লেখ করি। তখন যদি এমন হয়ে থাকে যে একটি খতিয়ানে অনেকগুলো দাগ আছে এবং অনেকগুলো মালিক আছে, তো এর মধ্যে একজন ব্যক্তি শুধুমাত্র তার নিজে যে দাগে যতটুকু অংশ দখল করে আছে সে যদি শুধু সেটারই দাখিলা এই ভূমি উন্নয়ন কর প্রদান করতে চান, তখন তো তাকে আসলে তার নিজের অংশটুকু আলাদা করে নামজারি করে একটি আলাদা খতিয়ান সৃষ্টি করে নিতে হবে। তখন সে তার নবসৃজিত খতিয়ানের তার যেটুকু অংশ থাকে শুধু সেটুকু তিনি তখন খাজনা দিতে পারবেন। আগে একটা সময় যখন ম্যানুয়াল ছিল প্রসেসটা, তখন ম্যানুয়ালি আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যে আংশিক দাখিলা প্রদান করা হয়েছে, কিন্তু বর্তমানে এই অনলাইন সিস্টেমে আংশিক দাখিলা প্রদানের কোনো সুযোগ নেই। এখন যে খতিয়ান থেকেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে সেই খতিয়ানের সম্পূর্ণ বকেয়া ভূমি উন্নয়ন করই প্রদান করতে হয়, তাছাড়া আসলে সেই খতিয়ান থেকে দাখিলা বের হওয়ার কোনো সুযোগ নেই। যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হচ্ছেন তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ হলো, আপনারা যদি সম্ভব হয় আপনারা নিজেদের মধ্যে একটি বন্টননামা দলিল করে ফেলেন। এটি করলে ভবিষ্যতে বিভিন্ন জটিলতা থেকে আপনারা নিজেদেরকে এড়াতে পারবেন বা ভবিষ্যতে আপনাদের যারা ওয়ারিশ হবে তাদের মধ্যেও আর কখনো বিরোধ সৃষ্টির সম্ভাবনাটা থাকে না। এই জন্যই বন্টননামা দলিলটি অত্যন্ত জরুরি। এবং অবশ্যই আপনারা এই ওয়ারিশান সম্পত্তি দ্রুত নিজের নামে নামজারি করে নেবেন। এটা অনেকেই দেখা যায় যে এটা গুরুত্ব বুঝতে পারে না, দেখা যায় যে বাবার নামে রেকর্ড ছিল, বাবা মারা গেছে 20 বছর আগে, কিন্তু সন্তানরা এখন নামজারি করেনি। দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তানেরাও মানে অনেকে হয়তো পরলোকগত হয়ে গেছেন কিন্তু নামজারি করেননি। তো এই ক্ষেত্রে একে হলো যে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, আরেক ক্ষেত্রে হলো যে আপনার নিজের জমির ক্ষেত্রে অনেক সময় এই জমি বিরোধের একটা সুযোগ সৃষ্টি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একটা পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে, একটি কলহের সৃষ্টি হয়। তো এই ধরনের ঝামেলাগুলো এড়ানোর জন্য আসলে অবশ্যই ওয়ারিশগণ দ্রুত নিজেদের নামে নামজারি করে নেবেন এবং ভূমি উন্নয়ন কর প্রদান করবেন। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে পবিত্র কুরআনের ঘোষিত আইন ও রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনসমূহ পালনীয়। এই দুনিয়ার যে কোনো সম্পত্তি অর্জন করতে মেধা, মূলধন ও পরিশ্রম ব্যবহার করতে হয়। আমরা এও জানি যে সম্পদ অর্জন করতে বিনিয়োগ করা বা মূলধন খাটাতে হয় না, তা ভোগ দখল হস্তান্তর করতে অনেক সময় দাবিদারের খবর হয়ে যায়। যেখানে রাষ্ট্র কর্তৃক গৃহীত ব্যবস্থা কাজ করছে না সেখানে আরও মডিফাইড অথবা সংশোধনী আকারে শক্ত কাজ করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। আমরা জানি রাষ্ট্র ভূমির অংশীদারকে রাজি করাবার চেষ্টা করছে, বন্টননামা দলিল করতে উৎসাহিত করছে, কিন্তু রাজি না। যিনি রাজি না তাকে রাজি করাবার চিন্তা করতে হবে, শক্ত আইন প্রণয়ন করতে হবে। পরিবারে যে কোনো ওয়ারিশ থাকে তাদের সবাইকে একসাথে ডাইকা যে কিনবে তাদের সম্মতিক্রমে যে কিনলে তাহলে জিনিসটা মনে হয় হয়তো ঝামেলা থাকবে না। যেমন তাদেরকে ওই দলিল সাক্ষী বানাইতে হবে, ভাই তোমার জমি কিনলাম তুমি সাক্ষী থাকো, তোমার জানা থাকো। আর আমি এক বিক্রি খেলে গোপনে বিক্রি করে সে ভালো দিক নেবে, খারাপ দিক পড়ে থাকবে, পরে সম্পত্তি জ্ঞান বাঁচবে। এই জন্য আমার মনে হয় আইনটা যাদের সম্পত্তি আছে যে কিনবে ওদের ওয়ারিশ থাকবে, প্রত্যেকের স্বাক্ষর থাকলে দেখা যায় কোনো জ্ঞান বাঁচবে না। জানলেও সম্পত্তি যেমন ভোগদল সে এই জায়গা দিয়ে করবে। যেখানে কোনো সম্পত্তি বিক্রি গোলযোগ দেখা দেবে ওয়ারিশদের মধ্যে, সেইখানে সরকার মহোদয় কীভাবে নতুন আইন তৈরি করিয়া জমি বিক্রি করা যায় এবং কোনো গোলযোগ না থাকে সেভাবে নতুন কোনো আইন প্রয়োগ করা উচিত মনে হয়।
সম্পত্তি ভাগ বন্টনের ক্ষেত্রে দেশে প্রচলিতভাবে পারিবারিক আপোষ বন্টনের একটি কথা ব্যবহার করা হয়। এই কথাটিকে এখন মিথ্যা রূপ দেয়া হচ্ছে। যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে: উত্তরাধিকার ও মৃত ব্যক্তির সম্পত্তির ব্যবস্থাপনা, মিরাসের সাধারণ বিধিসমূহ, শিয়া সুন্নি মিরাস আইন, ওসিয়ত, মৃত্যুশয্যায় দান, হেবা, ওয়াকফ, অগ্রক্রয়, বংশজন্মের বৈধতা ও স্বীকৃতি, শরীর ও সম্পত্তির অভিভাবকত্ব প্রভৃতি। বন্টননামাটা কখন লাগে? যখন একটা সম্পত্তি যিনি মূল মালিক উনি যখন মৃত্যুবরণ করেন তখন তার ওয়ারিশরা এটার মালিক হয়। ওয়ারিশরা মালিক হওয়ার পরে ওয়ারিশদের নামে এটা নামজারি করা হয়। এখন ওয়ারিশদের নামে নামজারি করতে গিয়ে তখন আমরা বলি একটা বন্টননামা লাগবে, কারণ একটা ভূমি মালিকের ওয়ারিশ 3 জন 4 জন 5 জন থাকতে পারে। এখন তার একটা সম্পত্তি আছে, এখন সম্পত্তিটা কোন ওয়ারিশ কোন অংশ দখল করবে সেটা তো আসলে নিজেরাই ঠিক করতে হবে। কারণ ভালো অংশটুকু যেটা রাস্তার পাশে কিংবা যেই জমিটা যে অংশটুকু একটু ভালো, সবাই চায় যে সেখানে তার অংশটুকু সে পেতে চায়, কিন্তু সবাইকে তো আর ওই অংশটুকু দেওয়া যাবে না। এখন আমরা যদি বন্টননামা ছাড়াই মিউটেশন করে ফেলি, কিন্তু সম্পত্তিটা আলাদা করে নিই, তাইলে কিন্তু দেখা গেল যে যারা এলাকায় থাকে, নিজের সম্পত্তিতে যারা স্থায়ীভাবে বসবাস করে, তারা অন্য ওয়ারিশদের না জানিয়ে, যারা হয়তো এলাকার বাইরে থাকে কিংবা বিদেশে থাকে, নিজেরাই তারা ভালো ভালো অংশ দখল করে মিউটেশন করে নিচ্ছে যদি বন্টননামা দলিল আমরা না করি। কিন্তু সেজন্যই আইনে বলা আছে যে, আমাদের SNT অ্যাক্টে বলা আছে যে বন্টননামা দলিল লাগবে। তাতে যেটা বলা হয়েছে যে সবাই মিলে, যারা ওয়ারিশ আছে সবাই মিলে বসে তারা নিজেরা সিদ্ধান্ত নেবে যে কে কোন অংশ দখল করবে, কে কোন অংশ মালিক হবে, নিজেরা আগে ঠিক করবে, ঠিক করে একটা কাগজে লিখবে, তারপরে এটা একটা দলিল করে রেজিস্ট্রি করে নেবে। এটা হলো যে উদ্দেশ্য, যাতে নিজেরা আপোষ করে নিতে পারে কে কোন অংশ দখল করবে আপোষের মাধ্যমে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, মামলা তৈরি না হয়। মূল মালিক মারা গেল, এখন পিতার সম্পত্তি সন্তানরা পাবে, ওয়াইফ পাবে। তখন এটা যদি যারা মালিক আছে, ওয়ারিশ আছে, তারা যদি নিজেরা একটা খতিয়ানে সবাই থেকে পিতার সম্পত্তি নামজারি করতে চায়, সবাই মিলে পিতা মারা গেছে কিন্তু তারা ওই খতিয়ানে একটা খতিয়ানে বসেই তারা নামজারি করবে, আলাদা হবে না, সবার নামটা ওই খতিয়ানে থাকবে, পিতার পরিবর্তে 5 জন ওয়ারিশের নাম চলে আসবে, কিন্তু খতিয়ান একটাই হবে। সেক্ষেত্রে বন্টননামার দরকার নেই, কারণ তারা জমিটা আলাদা করে নিচ্ছে না, তারা শুধু পিতার নামের জায়গায় কিংবা মূল মালিকের নামের জায়গায় ওয়ারিশদের নামটা শুধু সেখানে বসতেছে। সেক্ষেত্রে বন্টননামার দরকার নেই, কারণ আমি তো আলাদা করতেছি না, আমি শুধু পিতার নামের পরিবর্তে ওয়ারিশদের নাম বসাচ্ছি একটা খতিয়ানেই। সেক্ষেত্রে আমরা পরিপত্রে বলে দিয়েছি যে যদি একটা খতিয়ানে সকল ওয়ারিশ নাম লিপিবদ্ধ করে নামজারি করতে চায়, সেক্ষেত্রে বন্টননামা দলিল লাগবে না, কারণ সেক্ষেত্রে আসলে খতিয়ানটা একটাই থাকতেছে, তারা আলাদা খতিয়ান তৈরি করছে না। আমাদের দেশে আসলে 2টা আইনে 2 ধরনের কথা আছে। যেমন রেজিস্ট্রেশন অ্যাক্ট, যে আইনে সাব রেজিস্ট্রাররা রেজিস্ট্রেশন করে, সে আইনে কিন্তু বন্টননামা দলিলটা বাধ্যতামূলক না। সেখানে বলা আছে যে ওয়ারিশ সনদ দিয়েই তারা পারবে, বন্টননামা করতে হবে না। ফলে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার ওয়ারিশরা শুধু একটা ওয়ারিশ সনদ দিয়েই কিন্তু ভূমি করতে পারছে, বিক্রি করতে পারছে, ট্রান্সফার করতে পারছে, সেখানে বন্টননামা লাগতেছে না। কিন্তু আমাদের যে ভূমি ব্যবস্থাপনার যে আইন SNT অ্যাক্ট, সেখানে মিউটেশন করতে গেলে আবার সেখানে বলা আছে বন্টননামা লাগবে, কিন্তু আসলে বন্টননামা লাগাটাই কিন্তু লজিক্যাল, এবং এটা বন্টননামা হলে ভবিষ্যতে লিটিগেশনটা কমে যাবে, এবং যে যতটুকু মালিক এর বেশি জমি তারা বিক্রি করতে পারবে না। কিন্তু রেজিস্ট্রেশন অ্যাক্টে বলা আছে বন্টননামাটা বাধ্যতামূলক না। যেহেতু রেজিস্ট্রেশন অ্যাক্টে বন্টননামা বাধ্যতামূলক না, সেহেতু সাব রেজিস্ট্রাররা বন্টননামা ছাড়াই রেজিস্ট্রেশন করে ফেলে। আমরা ডিজিটাল পদ্ধতিতে আবার একটা ইন্টিগ্রেশন সম্ভব, সেটাও আসলে আমরা করতে পারি। ওরাও ডিজিটাল, আমরা কিন্তু ডিজিটাল করে ফেলছি, ভূমি মন্ত্রণালয়ের সেবাগুলোকে ডিজিটাল করছে। আইন মন্ত্রণালয় কিন্তু আমরা যতটুকু জানি তারা একটা প্রকল্প নিচ্ছে, তাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাও ডিজিটাল করার চেষ্টা করছে। সেখানে যদি আমরা আসলে ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা কমে আসবে। সম্পত্তির মালিকানা অর্জন, ভোগ দখল, হস্তান্তর প্রক্রিয়া সহ প্রত্যেকটি দাপ্তরিক কর্মকাণ্ডের সঙ্গে একাধিক অফিস সম্পৃক্ত। তাই সকল অফিসের অনলাইন ভিত্তিক একটি সমন্বয় ব্যবস্থা যুক্ত করা এখন সময়ের দাবি। আজকের পর্বে আমরা তুলে ধরলাম কোনো ব্যক্তি মারা যাওয়ার পর মুসলিম আইন অনুযায়ী যে ওয়ারিশ থাকে, তার মৃত ব্যক্তির যে অংশীদাররা থাকে, মৃত ব্যক্তির সম্পদ তারা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যায়।
এই পাওয়াটা দালিলিকভাবে প্রমাণ করতে হয়, নামজারি করতে হয়, কিংবা কে কোনটা পাবেন ভোগ করবেন বন্টননামা দলিল করতে হয়। এই কাজ করতে যে এক ওয়ারিশ অন্য ওয়ারিশদেরকে সহযোগিতা করেন না, কাজে এই কাজগুলো করা যায় না। এটি একটি সমস্যা। এই সমস্যা নিরসনের জন্য আমাদের চিন্তা করে গবেষণা করে কাজ করা দরকার, যাতে একজন ওয়ারিশের জন্য একাধিক ওয়ারিশ কষ্ট না পায়, আদালতে মামলা না হয়। আমরা সেদিক বিবেচনা করে চিন্তা করছি। আসুন আমরা সকলে মিলে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি, ভূমি বিভাগের জটিলতা দূর করায় সবাই এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য।